গুডউইল আমরা যেটা আগে ডিসকাস করেছিলাম, আমি তার একটা ছোট্ট রিক্যাপ করছি। রিক্যাপে কি দেখো, গুডউইল, হোয়াট ইজ গুডউইল? আমরা যে এক্সট্রা এফর্টটা মানে দিই কোনো এন্টারপ্রাইজের, যখন ইটস আ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, আর এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা আমরা ফলস্বরূপ আমরা কিছু একটা এক্সট্রা কিছু পাই তার জন্য। ওকে, সেটা হতে পারে আমি প্রফিট আর্নিং বেশি করছি, অথবা আমার একটা আলাদা করে অন্যান্য যে রিটার্ন, অন্য অন্য অর্গানাইজেশন গুলো যে রিটার্ন পাচ্ছে, আমি তার থেকে হয়তো বেশি রিটার্ন পাচ্ছি। তো কি জন্য পাচ্ছি, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর বিহাইন্ড দ্যাট? দ্যাট ইজ দ্য গুডউইল। সেই গুডউইলের জন্য আমি এক্সট্রা অ্যামাউন্টটা পাচ্ছি। ইনভেস্টমেন্ট যা করছি, যে নর্মাল রেট অফ রিটার্ন যা আছে তার থেকে আমি বেশি কিছু পাচ্ছি। আর ইটস আ ইনটেনজিবল অ্যাসেট, যেটা আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ বলা আছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট শুড বি রেকর্ডেড ওয়েন ইট ইজ পারচেজড অনলি। মানে আমি যখন পারচেজড, কোনো কনসার্ন পারচেজ করতে গিয়ে গুডউইল আলাদা করে আমি টাকা দিচ্ছি, দিয়ে আমি যখন কনসার্নটা কিনছি, তখন আমি যে এক্সট্রা অ্যামাউন্টটা দিচ্ছি, তখন আমি সেটাকে গুডউইল হিসেবে বুকস অফ অ্যাকাউন্ট রেকর্ড করতে পারবো। কিন্তু আমার বাবার একটা ব্যবসা আছে, আমি তার ছেলে হয়ে ব্যবসাটা ওন করছি, সেই হিসেবে আমার বাবার যে সুনামটা ছিল, সেই যে সেলফ জেনারেটেড একটা গুডউইল যেটা হয়েছিল আমার দোকানে, সেটা কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস এ এখন থেকে আর অ্যাকাউন্টেড হয় না। হ্যাঁ, এটা এটা তো আগে বলেছিলাম যে অনলি পারচেজ গুডউইল শুড বি রেকর্ডেড। আর এই চ্যাপ্টারে আমরা কি করব, দ্য ভ্যালুয়েশন অফ গুডউইল, হাউ উই ভ্যালু দ্য গুডউইল। ঠিক আছে, ফার্স্ট আমি একটা ডিটারমাইন করার কিছু প্রসেস আছে, সেই প্রসেসে আমরা করব। তো আমরা একটা চার্ট করেছিলাম, দেখেছিলাম যে কি কি মেথডে আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল হবে। ফার্স্টে হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে সুপার প্রফিট মেথড, এন্ড থার্ড হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ওকে, এবার আমরা আজকে এই ফার্স্ট দুটো নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, ওয়েটেড, এই অ্যাভারেজ প্রফিট মেথড দিয়ে আমি যখন অঙ্ক করব, তা আমি তার সাথে আমি ওয়েটেড, মানে অ্যাভারেজ প্রফিটটাকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটা সিম্পল অ্যাভারেজ, একটা ওয়েটেড অ্যাভারেজ। ওকে, হ্যাঁ, এবার আমরা আজকে সিম্পল ওয়েটেড সুপার প্রফিট আজকে করি না, আমরা শুধু অ্যাভারেজ ফার্স্টটা করছি, বুঝলে? ফার্স্টটা করব। আমি দুটো অঙ্ক তোমাকে পাঠিয়েছি, অঙ্কটা কি তুমি খুলতে পারবে, না অঙ্কটা অন্য মোবাইলে ট্রান্সফার করে নাও, যেটা তোমার। ওকে, আমার মনে হয় এই অঙ্কগুলো তোমার বইয়ে থাকতে পারে, কিন্তু আমি জানি না কত নম্বর, এই জাস্ট খুঁজার অসুবিধার জন্য আমি দুটো অঙ্ক পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ফার্স্টে ধরে নি, আমরা এই যখন অ্যাভারেজ প্রফিট হয়, ফার্স্ট আমরা এটা আলোচনা করি যে অ্যাভারেজ প্রফিট কাকে বলে, কিভাবে আমরা বার করব। তাহলে আগে আমি লিখে নিই, অ্যাভারেজ প্রফিট মেথড। এই মেথডে যেমন অ্যাভারেজ প্রফিট আমরা কি করি, নর্মালি লাস্ট ইয়ারের যে সমস্ত প্রফিট গুলো আছে, ধরো আমার এটা 2020, তো মানে 2021, 2020-তে আমার প্রফিট হয়েছিল আমার কনসার্নের 10,000 টাকা। তার আগের বছর আমার প্রফিট হয়েছিল 20,000 টাকা। তার আগের বছর হয়তো আমার আহ একটা লস হয়েছিল 8,000 টাকা। আবার তার আগের বছর 17,000 টাকা। তো এরকম এই যে লাস্ট ইয়ার্স এর প্রফিট গুলোকে আমি নিচ্ছি একসাথে ক্যালকুলেট করার জন্য। তো এই আমরা নর্মালি যখন অ্যাভারেজ প্রফিট করি, তখন কি করি, সবগুলোকে যোগ করে ডিভাইডেড বাই 4 করি। নর্মাল অ্যাভারেজ যখন আমরা করি, হ্যাঁ, এমনি অঙ্কের ক্ষেত্রে বলছি, ম্যাথসে যখন আমরা অ্যাভারেজ কোনো কিছুর অ্যাভারেজ করা মানে কি, সাম টোটাল নিই, সাম টোটালকে ডিভাইড বাই নাম্বার অফ ইয়ার্স করছি। তো এখানে সেম জিনিস হবে, শুধু আমাদের একটা, যেহেতু আমরা অ্যাকাউন্টেন্সিতে এই জিনিসটা করছি, আমাকে শুধু মাথায় রাখতে হবে, আমি যখন কোনো প্রফিট নেব, সেই প্রফিটের মধ্যে কোনো অ্যাবনর্মাল গেন or any abnormal loss should not be included. কি বললাম? অ্যাবনর্মাল গেইনস আর অ্যাবনর্মাল লস
যদি অ্যাবনর্মাল কোনো গেইন থাকে সেটাকে আমি ডিডাক্ট করব, আর যদি অ্যাবনর্মাল লস থাকে তাকে আমি অ্যাড ব্যাক করব। কেন করছি, কারণটা কি মাথায় রাখো, মানে লজিকটা কি বিহাইন্ড দিস, যে আমি যখন কোনো কোনো কারণে আমার ধরো এক বছরের প্রফিট যে আর্ন আমি করছি, ধরো এই 20,000 যে প্রফিটটা দেখাচ্ছে, এর মধ্যে দেখাচ্ছে যে আমার ব্যবসায় কিছু মানে ধরো আগুন লেগে গেছিল, তার জন্য আমার 2,000 টাকা কি 8,000 টাকা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, একটা অ্যামাউন্টের ক্ষতি হয়েছিল। তো এই যে এটা দিস ইজ টাইপ one abnormal loss, one type of abnormal loss. This type of loss will not occur in every year. আমি কি এমন রেগুলার বেসিসে, হ্যাঁ বারে বারে, দ্যাট ইজ অ্যাবনর্মাল, কারণ আমার দ্যাট নর্মাল অপারেশন প্রসিডিওরে এই ধরনের লস বা গেইন হয় না। হ্যাঁ এমন নয় বছর আগুন লাগবে। হ্যাঁ, বা আমার ধরো কোনো একটা, ধরো আমি কিছু একটা ভ্যালুয়েশন করে আমার কিছু একটা অ্যাবনর্মাল গেইন হয়েছে, মানে কোনো কিছু আমি হয়তো ওভার ভ্যালুড হয়ে গেছিল সেটা, বা আন্ডার ভ্যালুড ছিল ওভার ভ্যালুড করে তার থেকে আমি বেশ অ্যামাউন্ট অফ প্রফিট পেয়েছি। তো সব সময় সেই ধরনের প্রফিট আমি অকার করবো তা না হতে পারে। তাহলে সেই জন্য দ্যাট ইজ দ্য রিজন আমি কি করি, অ্যাবনর্মাল গেইন আর অ্যাবনর্মাল লস এই দুটোকে এর সাথে অ্যাডজাস্ট করে নিই, করার পরে যে প্রফিটটা পাবো তার উপরে আমি অ্যাভারেজটা করি। ওকে, এবার সেই তারপরে তো প্রসিডিওর আছে কি করে আমি করছি সেটা আছে। এবার দেখো অঙ্কটায় চলে যাও, তাহলে বুঝতে পারলে কেন অ্যাবনর্মাল লস গুলোকে বাদ দেওয়া হয়, বা অ্যাবনর্মাল না অ্যাবনর্মাল লসটাকে অ্যাড করা হয় আর অ্যাবনর্মাল গেইনসটাকে বাদ দেওয়া হয়। ওকে, ফ্রম দ্য পাস্ট ইয়ার প্রফিটস। আর তারপরে গুডউইলটা আমি তারপরে কি করে বার করি, এটা পাওয়ার পর একটা আমার অ্যাভারেজ বেরোবে, তার থেকে আমি কি করছি, ভ্যালু অফ গুডউইল আমি কি করব, এই যে অ্যাভারেজ প্রফিট যেটা বেরোলো, দিস অ্যাভারেজ প্রফিট যেটা বেরোলো, তার সাথে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, এটা বলা থাকে কোয়েশ্চেনে, হোয়াট ইজ নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস, মানে ধরো আমি ব্যবসার যে সুনামটা আমার আছে, আগামী কত বছর আমি সেই সুনামটা পেতে পারি তার একটা এস্টিমেশন করা হয়। হ্যাঁ, ধরো আগামী 3 বছর আমি এই সুনামটা ভাঙিয়ে আমার প্রফিট আর্ন করতে পারি, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ। যদি সেটা 3 বছর হয় তাহলে সেটা সেই অ্যাভারেজ হবে ইন্টু 3। আবার হ্যাঁ, তখন আমি ওই এক্সট্রা প্রফিটটা আর্ন করতে পারি, আমি আগামী কতদিন আমার এই এক্সট্রা প্রফিটটা আর্ন করতে পারি সেটার একটা আমরা একটা এস্টিমেট করে নিই, দ্যাট ইজ ওয়ান এস্টিমেটেড ফিগার। হ্যাঁ, সেটা 3 বছর হতে পারে। কোনো কিছুই তো মানে একেবারে কি বলবো অমর নয়, কারণ আমার একটা ব্যবসার যদি গুডউইল থাকে তার পেছনে আমি যে পরিশ্রমটা দিয়েছি, আগামী দিনে আমি যদি সেই পরিশ্রমটা না দিই বা অন্য কোনো কম্পিটিটর চলে আসে তাহলে আমার সেই সুনাম নষ্ট হতে কতক্ষণ, তাই না? আর এটাও যে আমি ভ্যালুয়েশনটা করছি, দ্যাট ইজ অলসো অন সাম মানে কি বলবো ইমাজিনারি ফিগার্স, এমন নয় যে এটাই একেবারে অ্যাব্রাপ্ট, এটাই যা হচ্ছে দিস ইজ একেবারে কি বলবো সত্য। These are all based on estimations. তাহলে এই যে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ যেটাকে বলছি সেটাও একটা এস্টিমেটেড মানে প্রেডিকশনটা আমার ঠিক হতে পারে ভুল হতে পারে, সেটা পুরো অ্যাকাউন্টসও তাই। যেমন ধরো আমি একটা ডেপ্রিসিয়েশন চার্জ করছি, আমি যদি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করে আমার যে ভ্যালুয়েশন লাস্টে আমার যে বুক ভ্যালুটা পড়ে থাকছে সেটা অ্যাকচুয়াল বুক ভ্যালুর সাথে নাও মিলতে পারে। হয়তো দেখা গেল আমি বুক ভ্যালুতে আমার যা দেখাচ্ছে ডেপ্রিসিয়েশন বা একটা মেশিনের ভ্যালু, আসলে মেশিনটার আরো জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, হতে পারে। তো এগুলো তো সবই এস্টিমেট করছি বা একটা প্রিন্সিপাল ধরে আমি সেই হিসেবে চলছি। সেরকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও হয়, দেখবে ইনভেস্টমেন্ট আমি একটা বইয়ে দেখাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আমার বইয়ের যে ভ্যালুটা দেখাচ্ছে সেই ভ্যালুটা নাও হতে পারে, তখন আমরা কি করি, তখন সেটাকে আমরা রিভ্যালু করে নিই অ্যাসেটটাকে, যে অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু কি আছে একটু যাচাই করে দেখি, দেখে নিয়ে তারপরে সেই অনুযায়ী অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট পাস করা হয়। তো গুডউইলের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, গুডউইলের ভ্যালুয়েশন
আমরা ধরে নিই যে এই প্রফিটটা আগামী 3 বছর, 4 বছর, 5 বছর, ম্যাক্সিমাম 7 বছর অব্দি দেওয়া হয়, তার বেশি থাকে না নর্মালি। নর্মালি বলছি, নর্মাল কোর্স অফ বিজনেস। তো সেইটা যেটা বলছে, বা 2 বছরও হতে পারে, তাহলে দ্যাট, তাই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? তাহলে আমি এই নাম্বার অফ ইয়ার্স দিয়ে আমি অ্যাভারেজ প্রফিটটাকে কি করছি, মাল্টিপ্লাই করে দিয়ে কি পাচ্ছি, ভ্যালু অফ গুডউইল। তো এইটা আমি থিওরি হিসেবে আমি মুখে মুখে বোঝালাম। এবার আমি অঙ্কটায় তুমি চলে এসো। না, ফার্স্ট এটা দেখো, যেটা সিম্পল অ্যাভারেজ মেথড আছে সেটা ধরি আগে। সিম্পল অ্যাভারেজটা করার পর আমি ওয়েটেড অ্যাভারেজে যাব। সিম্পল অ্যাভারেজটা কি দিয়েছে তোমাকে? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখি সিম্পল অ্যাভারেজ। দেখো, অঙ্কটাতে এখানে দিয়েছে কি, 3 years পারচেজ অফ অ্যাভারেজ নর্মাল প্রফিট। তার মানে আগামী 3 বছর এই অ্যাভারেজ প্রফিটের ওপর আমি বেস করে আগামী 3 বছর এই গুডউইলের সুনামটা আমরা পেতে পারি, তার জন্য আমি কিছু প্রফিট আর্ন করতে পারি। এখানে 3 years পারচেজ বলেছে, এবার অ্যাভারেজ প্রফিট কত সেটা আমাকে বার করতে হবে। তো প্রফিট অফ অনিতাস বিজনেস ফর দ্য লাস্ট 4 years, দেখো লাস্ট 4 years আমার বলে দিয়েছে এই প্রফিট এত। তাহলে আমি এটাকে কিভাবে আরম্ভ করবো অঙ্কটা আমরা? এখানে ইয়ার লিখবো ফার্স্টে, প্রফিট, যে 3 years পাচ্ছে, আমি এক্ষুনি বললাম আগামী কত বছর আমি প্রফিটের মানে গুডউইলের আমি ভ্যালু পেতে পারি, যার জন্য আমি বিজনেসে প্রফিট, আরো এক্সট্রা প্রফিট আর্ন করতে পারি, সেটা হচ্ছে 3 years। ফিউচার কত বছরের সামনে আমি পেতে পারি না, এখানে বলে দিয়েছে 3 years, তাই জন্য 3 years পারচেস করতে বলেছে। ওকে, এবার দেওয়া আছে ইয়ার্স, প্রফিটস, তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো আমাকে করতে হবে। আর এখানে নর্মাল প্রফিট, রুপিস। হ্যাঁ, ফার্স্টে দেখো ইয়ার কত দেওয়া আছে, 2016, 90,000 আমার প্রফিট ছিল। হ্যাঁ, লাস্ট 4 years এর প্রফিট দেওয়া আছে 90,000। 2017 আছে 1,60,000, তুমি আমার সাথে করতে থাকো। 2018 আছে 1,80,000, and 2019 আছে 2,20,000। 4 বছরের প্রফিট দেওয়া আছে। এবার কিছু দেয়ার আর সাম অ্যাডজাস্টমেন্ট গিভেন। দেখো, ডিউরিং দ্য ইয়ার 2016, মানে ইয়ার এন্ডেড 31st March 2016, an asset was sold at a gain of rupees 10,000। তাহলে এই যে অ্যাসেট সেল করা হয়েছে, হুম, গেন, তাহলে অ্যাবনর্মাল গেন আমি কি দেখিয়েছিলাম, কি করতে হয়, প্লাস করতে হয় না মাইনাস করতে হয়? মাইনাস। তাহলে এখানে আমি 10,000 লিখলাম অ্যাবনর্মাল গেন। প্রত্যেক বছর আমি নিশ্চয়ই অ্যাসেট সোল করবো না, তাহলে আমার প্রফিট হওয়া উচিত ছিল কত, 80,000 উইল বি মাই অ্যাকচুয়াল প্রফিট, নর্মাল প্রফিট যেটা। আবার 2017 কি বলেছে দেখো, মেশিন destroyed in accident, লস। তাহলে এই অ্যাক্সিডেন্টাল লস কত হয়েছিল, 30,000। তাহলে এই অ্যাক্সিডেন্টটা নিশ্চয়ই প্রত্যেক বছর হবে না, তাহলে এই 30,000 লস কে আমি অ্যাড ব্যাক করে দিই, যা হয়েছিল তার সাথে। 1,90,000। নেক্সট হচ্ছে আমার দিয়েছিল পরের বছর 2018। 2018 কি আছে, firms asset were insured due to oversight, insurance premium being 10,000। 10,000 প্রিমিয়াম কিছুই আমার নট ইনশোর্ড, ইনশোর্ড করা ছিল না, ফার্মস অ্যাসেট ওয়্যার নট ইনশোর্ড। তাহলে এই
সরি, 1 মিনিট কোথায়, হ্যাঁ, এই 10,000 ইয়েটা আমাকে কি করতে হবে, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা এখানে এক্সট্রা চার্জ হচ্ছে, ইটস নট আ রেগুলার এক্সপেন্সেস, কারণ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনকারিং অ্যাসেট ইজ নট আ রেগুলার বা রেকারিং এক্সপেন্স নয়, এটা বিশেষভাবে আমাকে একটা এই এক্সপেন্সটাকে বহন করতে হচ্ছে, মানে আমাকে বিয়ার করতে হচ্ছে। তাই জন্য আমি 10,000 টাকা এক্সট্রা আমাকে খরচা হয়েছিল, তাই লস হয়েছিল। এবার আমি এটাকে কি করছি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিসিভ করেছিল, ওয়্যার নট ইনশোর্ড ডিউ টু ওভারসাইট ফ্রম অ্যাসেটস ওয়্যার নট ইনশোর্ড। তাহলে এই 10,000 টাকা আমাকে বাদ দিয়ে দিতে হচ্ছে এখান থেকে। তাহলে আমার কত হলো, এটা 1,70,000। লাস্ট ইয়ারে কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নেই, তাহলে যা প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট 2,20,000। এবার এই সব কটাকে যোগ করতে হবে আমাদের, 50, 190, 170, 220, 6,60,000 টোটাল প্রফিট। এর তাহলে অ্যাভারেজ প্রফিট আমার কত হবে, therefore অ্যাভারেজ প্রফিট হচ্ছে 6,60,000 ডিভাইডেড বাই 4 বছর, 1,65,000 হলো। এবার গুডউইলটা বার করতে হবে, therefore ভ্যালু অফ গুডউইল কত, অ্যাভারেজ প্রফিট বার অফ ইয়ার্স অফ পারচেস, মানে এখানে হচ্ছে 1,65,000 ইন্টু ওখানে কত দেওয়া ছিল, 3 ইয়ার্স করলে আমার হচ্ছে 4,95,000। দিস ইজ দ্য আনসার। বুঝতে পারলে? হুম, হ্যাঁ, এক্সট্রা টাকা তো গুডউইল হিসেবে পেমেন্ট করছে, এত টাকা 4,95,000। এখানে গুডউইলের ভ্যালুয়েশন হয়েছে, এটা ওভারটেক করেছে নাকি এখন, আর আর বাকি কিছু আর জিজ্ঞেস করেনি এখানে, সেটা আমরা পার্টনারশিপ আসবে যখন, পার্টনারশিপে তখন আমরা দেখবো ভ্যালুয়েশনটা এইভাবে হলো। এটা আবার কিভাবে কাজে লাগবে যখন আমার পার্টনারশিপ করব তখন সেটা দেখতে পাবে। ওকে, তাহলে আমার অ্যাভারেজ প্রফিট মেথডে আমার কি কি জিনিস লাগছে কাজে, অ্যাভারেজ প্রফিটটা আমাকে বার করতে হচ্ছে, নাম্বার অফ ইয়ার্স যেটা দেওয়া আছে তার সাথে আমি, হ্যাঁ, তাহলে এই এটা থেকে আমি কি বলতে পারি, পারচেজ আ রানিং বিজনেস পেজ গুডউইল ফর বিং ইন আ পজিশন টু আর্ন প্রফিট ইন দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ বিজনেস, মানে আমার সামনের কিছু বছরে আমি কতটা প্রফিট আর্ন করব, দ্যাট ডিপেন্ডস অন মাই, এই যে রানিং বিজনেসটা যখন এই যে তুমি বললে না পারচেস করছে, তার মানে এই 4,95,000 দিয়ে ও রানিং বিজনেসটা পারচেস করবে, যাতে ও আগামী বছর কিছু, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ধরো একটা রানিং বিজনেস কিনেছে, নিশ্চয়ই রানিং বিজনেস কিনেছে বলেই তার ভ্যালুয়েশন অফ প্রফিট হচ্ছে। আচ্ছা, এবার দেখো এটা আমরা অ্যাভারেজ প্রফিট মেথডে করলাম, এবার অ্যাভারেজ প্রফিট মেথডের ক্ষেত্রে কিছু ড্রব্যাকস আছে। হোয়াট আর দ্য ড্রব্যাকস, কিছু তো ড্রব্যাকস আছে, নইলে এই মেথডটা ছেড়ে তাহলে আরেকটা মেথডের আবিষ্কার কেন হলো, কেন সুপার প্রফিটটা তো পরে আসছে, আরেকটা ওয়েটেড অ্যাভারেজ বলে আরেকটা নতুন নাম দিয়ে আরেকটা জিনিস করা হলো। হ্যাঁ, তাহলে কিছু, এটা আমি থিওরি পার্টটা একটু ডিসকাস করছি। যেমন ড্রব্যাকস হচ্ছে কি, দেখো এখানে যখন আমি প্রফিটেবিলিটিটা আমি করছি, মানে দিচ্ছি, তখন আমি জাস্ট যা যা প্রফিট আছে সেই প্রফিটটাকে, ইয়ার্স প্রফিট এর গিভেন অ্যাডভান্টেজ হিয়ার, মানে এখানে কোনো আলাদা করে কিছু ডিস্টিংশন বা কোনো মানে কোন যে বছর প্রফিটেবিলিটি আমি ধরে নিচ্ছি সব সময় একই রকম ভাবে যাচ্ছে, বুঝলে, দ্য ট্রেন্ড অফ প্রফিটেবিলিটি ইজ নট এখানে কনসিডার্ড, মানে এটা বাড়ছে না কমছে প্রফিটটা, সেই জিনিসটা ট্রেন্ডটা আমি কনসিডার করছি না, না কিছু সেটা, কিন্তু যখন ওয়েটেড অ্যাভারেজ করা হয় তখন এই ট্রেন্ডটাকে কনসিডার করা হয়।
বুঝতে পেরেছো? তখন একটা কিছু ওয়েট হিসেবে আলাদা করে একটা নাম্বারস কিছু দিয়ে দেওয়া হয়, সেগুলো দেওয়া থাকবে তোমার অঙ্কে। তো না, এত কিছু তোমায় দেখতে হবে না। ওখানে কি হয়, ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে ওরা কনসিডার করে, কারণ এই যে যে প্রসেস গুলো করে এরা তো অ্যাকচুয়ালি যারা অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে শুধু গুডউইলটা ভ্যালু করা। তুমি হচ্ছে এখানে অ্যাকাউন্টেন্ট। এখানে কি প্রসেসে হবে সেই তার প্ল্যানিং এ তার জন্য আলাদা মাথা থাকে। তারা কি করবে না করবে, কিভাবে ওয়েট এভারেজ ওয়েটটা দেবে, সেই ওয়েট বলে একটা আলাদা কিছু ট্রেনটাকে, নর্মাল প্রফিট যেটা আছে ইচ ইয়ার, সেটাকে কিছু অ্যাসাইন ওয়েট দিয়ে দেয়, সেই ওয়েট দিয়ে সেই নর্মাল প্রফিটটাকে মাল্টিপ্লাই করতে হয়। বুঝতে পেরেছো তো? যে সেটা তোমার দেওয়া থাকবে প্রশ্নে, তোমাকে কিচ্ছু করতে হবে না, খালি সেই ওয়েট গুলোর সাথে তোমাকে এটা মাল্টিপ্লাই করতে হবে। এখানে একটা ওয়েট কলাম হবে, সেখানে ওয়েট বসানো থাকবে, এই ওয়েটটা কেন দিয়েছে, কিভাবে দিয়েছে, তার এক্সপ্লেনেশনও তোমার কাছে চাইবে না। দিস ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। জাস্টিফিকেশন হচ্ছে যে তোমার পাস প্রফিটের যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ড অনুযায়ী, ফিনান্সিয়াল পারফরমেন্স অনুযায়ী তারা একটা ওয়েট অ্যাসাইন করেছিল, সেই অ্যাসাইনটা weight that is assigned in your question, that will be given in your question, you will have to just calculate. তুমি খালি ক্যালকুলেশন পোর্শনটা করছো, কিভাবে অ্যাসাইনমেন্ট হচ্ছে সেটা তোমার দেখার কথা। কিন্তু কেন অ্যাসাইন করে, এই জন্য যে ট্রেনটা আমার যেহেতু ওখানে ফলো করছে না, তো এই ফিনান্সিয়াল পারফরমেন্স আমার কিভাবে ট্রেনটা ফলো করছে সেটা দেখার জন্য আমার নতুন কিছু ওয়েট এখানে দেওয়া থাকে, এটা আমাকে কনসিডার করতে হয় যাতে নাকি আরো অ্যাকুরেসিটা ভালো হয়। ওকে, এটা এটা তুমি যেমন এই ওয়েটেড অ্যাভারেজ জিনিসটা তুমি কস্টিং পরবর্তীকালে যখন পড়বে গ্রাজুয়েশনে, তখনও তুমি এই সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড দিয়ে তুমি ওই লিফো ফিফো সিস্টেমে যখন ভ্যালুয়েশন অফ কস্ট ম্যাটেরিয়ালস, তখন এগুলো তুমি পাবে। ওকে, আচ্ছা আমরা এবার পরের অঙ্কটাই চলে যাই। পরের অঙ্কটাতে যেরকম দিয়েছে অ্যাডজাস্টমেন্ট গুলো, ওরম সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রেও কিন্তু ওই অ্যাডজাস্টমেন্ট আসতে পারে, কিন্তু ওটা মানে অ্যাডজাস্টমেন্ট গুলো সবার ক্ষেত্রে হতে পারে, বুঝেছো? মানে সেটা সিম্পলে হতে পারে, প্রফিট সুপার প্রফিটে হতে পারে, যে যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া আছে, কিন্তু তোমার প্রসেস গুলো সব আলাদা আলাদা। নেক্সট এর অঙ্কটা কি দিয়েছে তোমাকে? ওকে, পড়ো অঙ্কটা। এখানে দেখো শেয়ারিং প্রফিট আছে, মানে এরা অলরেডি পার্টনার্স, দে আর ইন পার্টনারশিপ বিজনেস। 3:2। আচ্ছা, এই অঙ্কে একটু শক্ত একটা অঙ্ক নিয়েছি, কিন্তু তোমার নর্মাল যখন ওয়েটেড অ্যাভারেজ, নর্মাল যখন ওয়েটেড অ্যাভারেজ প্রফিট থাকে, তখন হয়তো নিচে যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে সেটা একটু একটু ডিফিকাল্ট অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি অঙ্কটা করেছি, কিন্তু সেটা নাও থাকতে পারে। তখন নর্মাল ওয়েটেড অ্যাভারেজ কি হয়, আমি একটু আগে যেরকম ভাবে ইয়ার, প্রফিটস, তারপরে ওয়েট, তারপরে তারপরে কি হবে, ওই যে ওয়েট ইন্টু প্রফিট করে আমার যে কলামটা হবে, সেই যে নর্মাল প্রফিটের কলামটা হবে। বুঝতে পারলে? আগের যে অঙ্কটা আমি একটু আগে করলাম, সেটা আমি একটু আরেকবার দেখিয়ে দিই। দেখো ইয়ার, এখানে প্রফিট, তারপর ধরো অ্যাডজাস্টমেন্ট করলাম আমি, এবার এখানে ওয়েটস, ওয়েট দিলাম, এখানে নর্মাল প্রফিট। এখনো আমি তাই করব, কিন্তু এখানে একটু অঙ্কটা একটু টাফ অঙ্ক আছে। আগের অঙ্কের ওয়েট ছিল না, এই অঙ্কটায় ওয়েট আছে, প্রসেসটা সেম থাকবে, শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে একটু বেশি দেওয়া আছে বলে মনে হবে অঙ্কটা একটু শক্ত। কারণ আমি একটা একটু শক্ত অঙ্ক করিয়ে দিচ্ছি, কারণ এরকম অঙ্ক তোমার গ্রেওয়ালের এক্সারসাইজে দেওয়া আছে করতে। বুঝতে হবে কোন ইয়ারে কত ওয়েট দেবে সেটা দিয়ে দিয়েছে, সেটা ওদের অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপেরিয়েন্স, পারফরমেন্স, ফিনান্সিয়াল পারফরমেন্স একটা কনসার্ন কিভাবে করছে সেই অনুযায়ী ও প্রফিটের ওপর ওয়েট অ্যাসাইন করেছে। যেমন ধরো তোমাদের অনেক কলেজে আগে হতো, এখন হয় কিনা আমি জানি না, যখন অ্যাডমিশন প্রসিডিওর হয় তখন একটা স্ক্রিনিং প্রসেস চলে।
কোথাও কোথাও তোমার অ্যাডমিশন টেস্ট নেয় একটা স্পেসিফিক সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে গেলে, বা স্কুলে 11-12 এর ক্ষেত্রেও হয় অনেক জায়গায়। অ্যাডমিশন, ধরো কেউ সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছে, তখন তাকে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, বাইরের স্টুডেন্ট যারা হয়। তা সেই অনুযায়ী অ্যাডমিশন টেস্টে যে নাম্বার পায় বেশি সে চান্স পায়। ওকে, চান্স পেয়ে সে ঢোকে। আবার অনেক সময় হয় কি, স্কুলের যারা ইন্টারনাল স্টুডেন্ট তাদের তো সবাই ধরো অনেকে বেশি, যতজন সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেছে হয়তো অতগুলো সিট ইন্টারনাল স্টুডেন্টদের দেবে না। ধরো আছে আমার 50টা সিট, কিন্তু অ্যাপ্লাই করেছে 75 জন। তাহলে সেক্ষেত্রে স্কুল কি করে স্ক্রিনিং করবে? কখনো তারা অ্যাডমিশন টেস্ট নেয়, কখনো তারা কি করে, এই যে 75 জন যারা অ্যাপ্লাই করেছে তাদের একটা স্পেশাল নাম্বার, ধরো এখানে ম্যাথস এর নাম্বার, সায়েন্স পড়তে গেলে ম্যাথস লাগবে, পিওর সায়েন্স যারা পড়বে ম্যাথস এর নাম্বারটা তাদের প্রত্যেকটা যে টোটাল মার্কস আছে তার সাথে আবার অ্যাড করে, এই ম্যাথস এর মার্কস। তাহলে দিয়ে কি হলো, একটা ওয়েট পেলো, তারা ওয়েটেজ পেলো নাম্বারে। এবার সেই বেসিসে যে বেশি পাবে তাকে সেই অনুযায়ী তারা 50 জনকে সিলেক্ট করবে। বুঝতে পারলে? তাহলে একটা স্পেশাল কিছু দিয়ে তাদের ওয়েটেজ দেওয়া হলো, যে ম্যাথসে বেশি পেয়েছে সে তার টোটালটা বেশি হয়ে যাবে। তার মানে ম্যাথসের নাম্বার দুবার এখানে যোগ হচ্ছে, কারণ টোটালের সঙ্গে তো অলরেডি তার ম্যাথস নাম্বারটা যোগ আছে, তার সাথে আবার ম্যাথসেরটা অ্যাডেড হচ্ছে। তাহলে যে ম্যাথসে বেশি স্ট্রং সে তখন চান্স পেয়ে গেল। বাকি জনরা যে ম্যাচটা ধরো হয়তো সে হয়তো এমনিতে বেশি পেয়েছিল, টোটালে বেশি পেয়েছিল, কিন্তু ম্যাচটা যখন আবার অ্যাড করছে সে ম্যাচটা খুব বাজে হয়েছিল, হ্যাঁ, তো ম্যাচে অটোমেটিক্যালি সে তখন নিচের দিকে চলে যাচ্ছে। তাই এইভাবে স্ক্রিনিং করে ওরা বিভিন্ন, হতে পারে ম্যাথস অথবা বায়োলজি, অথবা যে যে স্যার অনার্স নিতে চাইছে বা কিছু, সে নয় তার অ্যাডমিশন টেস্ট করবে, যদি সেটা সম্ভব না হয় তখন এইভাবে তারা স্ক্রিনিং করে। তাহলে কি, তাহলে দিস ইজ আ ওয়েটেজ। এই যে ওয়েট দিচ্ছে, ওয়েটেজ দিয়ে নাম্বারটাকে বাড়াচ্ছে, ওরা কিন্তু নিজেদের মতো করে ওয়েট দিচ্ছে না কিন্তু, তাহলে অলরেডি পারফরমেন্সটা হয়েছে তার উপর বেসিস করে ওরা ওয়েটেজটা দিচ্ছে। বুঝতে পারলে? আমি এটা অন্য একটা এক্সাম্পল দিলাম, এক্ষেত্রেও হয়তো সেটা হয় একটা বিজনেস কনসার্ন কতটা প্রফিট এক বছর আর্ন করেছে, সেই প্রফিটের উপর ওয়েটেজটা, সেই বেসিসে যারা ফিনান্সিয়াল এক্সপার্ট তারা সেই প্রফিটটার উপর ওয়েটটা দেয়। বুঝতে পারছো? সেইটা করে 1 2 3 4 5 সেটা করা থাকে। এত কিছু আমাদের করার মানে আমাদের কিছু করতে হবে না, ওরা সবই করে দেবে, আমরা খালি ক্যালকুলেশন করবো। আমরা অ্যাকাউন্টেন্ট। ওকে, তা এখানে আমার দেখো ইয়ার দিয়েছে ফার্স্টে 2015। কষিয়ে দি প্রফিট গুলো টাকাটা। 2016 1,60,000। নেক্সট হচ্ছে 2017 2,50,000। তারপরে 18 3,00,000 2019 3,50,000। এই প্রফিট দেওয়া আছে আমার। নেক্সট হচ্ছে এবার আসছে কিছু অ্যাডজাস্টমেন্ট। 2016 কি হয়েছে, 2016 বলে, আচ্ছা এরপরে ওয়েট গুলো দিয়েছে। না, আগে অ্যাডজাস্টমেন্ট গুলো করে নি, তারপর আমরা ওয়েটস গুলো বসাবো। ফার্স্ট ইয়ারে কি বলেছে, 2015 আমার কিচ্ছু নেই। আচ্ছা ওয়েট গুলো এখানে বসিয়ে দিই, এখানে ওয়েট আছে কত। আগে তো নর্মাল প্রফিট গুলো পাবো, তারপরে ওয়েটেজ গুলো বসাতে হবে আমাকে, এখানে আগে ওয়েট বসিয়ে দিলে হবে না, এখানে এতগুলো কলাম ধরবে না। কারণ এই নর্মাল প্রফিট পেলাম রুপিজে হচ্ছে এগুলো, হ্যাঁ, তারপরে ওয়েট বসছে, তারপরে ওয়েটেড প্রফিট। বুঝলে? আগে এটা পাবো, তারপরে ওয়েট দেবো, তারপরে ওয়েটেড প্রফিট আসবে। আচ্ছা, এখানে 20,000 বলেছে, কি হয়েছে, অ্যাবনর্মাল গেন। অ্যাবনর্মাল গেন আমরা জানি কি করতে হবে, বাদ দিতে হবে, বাদ দিলাম। নেক্সট বলেছে অ্যাবনর্মাল লস ইনকার 10,000, পরের বছরে অ্যাবনর্মাল লস অ্যাড ব্যাক করতে হয়, যোগ করে দিলাম। এক্সপেন্সেস অফ 50,000 টু, এই 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 অ্যাডজাস্টমেন্টটা ইম্পর্টেন্ট।
A machine on 1st April 2017 was debited to profit and loss account instead of debited to machinery account. কি বলে মানে মেশিনারিতে ডেবিটেড করার বদলে ও ইনস্টেড অফ ডেবিটেড টু মেশিনারি অ্যাকাউন্ট ও প্রফিট এন্ড লসে চার্জ করে দিয়েছিল। ওভারঅলিং অফ মেশিনারি, ওভারঅলিং অফ মেশিনারি মানে সেটা কি হচ্ছে, এক্সপেন্স ইনকার টু ওভারঅল মেশিনারি আমার কি করছে, আহ এটা আমার মেশিনের ভ্যালুটা বাড়াচ্ছে। এটা আগে বুঝে নাও, মেশিনের ভ্যালুটাকে আমার ইনক্রিজ করছে, প্লাস করছে। তার বদলে আমি এটা আমার রেকারিং এক্সপেন্স নয়, নর্মাল রেকারিং নেচার, আমি প্রত্যেক দিন মানে প্রতি বছরই আমি ওভারঅল করি না, নিশ্চয়ই এটা ওভারহলিং মানে মেশিনকে অয়েলিং বলতে পারো বা তার রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স এর মধ্যে বেসিক্যালি এটা পড়ে। কিন্তু ওভারহলিং প্রত্যেক বছর, হ্যাঁ মেইনটেনেন্স, পার্ট অফ মেইনটেনেন্স, কিন্তু এটা রেগুলার মেইনটেনেন্স নয়। এটা হচ্ছে যেমন ধরো গাড়ি সার্ভিস, গাড়ি, হ্যাঁ মোবিল পাল্টানো, তারপরে বাকি যা কিছু ওই কি বলে জলের এটা ওয়াটার কন্টেন্ট ঠিক আছে কিনা চেক করা, তাহলে এই যে সার্ভিসিং বলে না গাড়ি, সেটা কি প্রতি বছর করাতে হয় না? 2-3 বছরে একদম, হ্যাঁ একবার। আর বড় বড় মেশিনারির ক্ষেত্রেও তাই হয়, ছোটখাটো যে রিপেয়ারিং এন্ড মেইনটেনেন্স সেটা সেটা হয়তো প্রত্যেক বছর হয়, দ্যাট ইজ আ রেকারিং এক্সপেন্ডিচার। সেটা আমি তোমার পিএল এ আমি দেখাচ্ছি, কারণ আমার সমস্ত নমিনাল এক্সপেন্স যেটা সেটা আমার আসে কোথায়, আমার পিএল এ দেখানো হয়। কিন্তু এখানে বলছে ওভারঅলিং অফ মেশিনারি ইজ ডেবিটেড টু পিএল ইনস্টেড অফ ডেবিটেড টু মেশিনারি অ্যাকাউন্ট। তার মানে নিশ্চয়ই এটা আমার ওভারঅলিং আমার রেকারিং এক্সপেন্ডিচার নয়। ও কি করেছিল, পিএল এ ডেবিট করে দিয়েছিল, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি করে দিয়েছিল, এক্সপেন্স হিসেবে লস একটা ট্রিট করেছিল। তাহলে আমার মেশিনের ভ্যালুটা কম দেখানো আছে এখানে, অথচ মেশিনের ভ্যালু বেশি হবে 50,000। তাহলে দিস ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই মেশিন কত টাকা, 50,000 টাকা মেশিনের ভ্যালু বেড়ে গেল আমার। এবার বলেছে এই মেশিনের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করেছে কত, 20% অন রিটেন ডাউন ভ্যালু। তাহলে 20% করে আমার চার্জ করা আছে রিটেন ডাউন ভ্যালু, মানে আমরা পড়েছি ডিমিনিশিং ভ্যালু মেথডে আমার আর ডেপ্রিসিয়েশন চার্জ করেছে। তাহলে এই 50,000-এর ওপরও আমার ডেপ্রিসিয়েশন নিশ্চয়ই চার্জ করেছে, করা হয়নি যেটা করার কথা। তাহলে ডেপ্রিসিয়েশন আমার কত চার্জ করার কথা দেখো, 50,000 ইন্টু 20%, সেটা কত হচ্ছে, 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা আমার ওরা চার্জ করেনি মেশিনে। আচ্ছা, তাহলে আমার আর কি আছে দেখো এখানে, তাহলে দাঁড়াও 1 মিনিট। 2000, এটা কত সালে, 1st April 2017। তাহলে 2017-এ আমার 50,000 আমার কি করা আছে, কমানো আছে, মানে বেশি আমি চার্জ করে রেখেছি। তাহলে এইটা আমাকে কি করতে হবে, অ্যাড ব্যাক করতে হবে 50,000, 50,000 অ্যাড ব্যাক করতে হবে, মানে কমানো আছে, বেশি চার্জ করেছি, মানে আমার চার্জ করার কথা নয় কিন্তু আমি করেছি। তাহলে আমার 50,000 অ্যাড ব্যাক করতে হবে। আর তার সাথে কি করতে হবে দেখো, এখানে বলেছে ক্লোজিং স্টক অ্যাজ অন 31st March 2018 ওয়াজ ওভারভ্যালুড বাই 20,000। আন্ডার ভ্যালুড, হ্যাঁ আন্ডার ভ্যালুড 2018। আমার আরেকটা যেটা আমার ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড যেটা আছে, আমার প্রফিট কে কি করেছে, ক্লোজিং স্টক কমিয়ে দিয়েছে প্রফিট কে। তাহলে আমাকে প্রফিট কে বাড়াতে হবে। হ্যালো, হ্যাঁ, তাহলে আমার কি হচ্ছে, আমরা ক্লোজিং স্টক কোথায় বসাই, এদিকে বসাই না, বাই ক্লোজিং স্টক যখন প্রফিট, তাহলে ক্লোজিং প্রফিট কে বাড়াই নিশ্চয়ই। তাহলে এই প্রফিট আন্ডার ভ্যালু করা আছে, মানে আমার কমানো আছে। তাহলে এই তাহলে এটাকে আমাকে আন্ডার ভ্যালু করতে, মানে কি বলে এটাকে ওভার ভ্যালু করে, মানে অ্যাকচুয়াল ভ্যালুতে নিয়ে আসতে হবে। কত টাকা না, 20,000 টাকা। এটা প্লাস করতে হবে, আর এটা ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে 10,000 টাকা। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করার পর আমার কত আসছে দেখো, 5, 6, 7, 7,000 টাকা।
তাহলে এই 60,000 আমার অ্যাডজাস্টমেন্ট আমার কম করা আছে, একটা তো ক্লোজিং স্টক। হ্যাঁ, এটা দেখো 31 মার্চ 2018, আর এটা 1 এপ্রিল 2017। তাহলে 2017 বছরটা আমার শেষ হচ্ছে কোথায়? 2018-এই তো শেষ হচ্ছে, 31 মার্চ 2018 তো শেষ হচ্ছে। একই বছরের ঘটনা তো, শুরু হচ্ছে এটা, শেষ হচ্ছে ওখানে, তাই না? তাই জন্য একসাথেই করলাম, বুঝতে পারলে? তাহলে আমার এখানে কত, 60,000 টাকা অ্যাডব্যাক হচ্ছে। 60,000 আমি করলাম। এবার আমার আসছি 2019-এ। 2019-এ আমার কোনো অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, কি বলছো? হ্যালো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, লিখে নাও। এটা নট চার্জ। হুম 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 হুম। ওটার উপর নেট ডেপ্রিসিয়েশন আমি প্রথমে, টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে বাদ দিয়ে আমার নেট এফেক্টটা যেটা হবে সেটাই আমি নেব, তাই তো? পুরোটা তো বাড়িয়ে লাভ নেই, কারণ 50,000 থেকে তো আবার ডেপ্রিসিয়েশন বাদ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি নেট এফেক্ট যেটা হবে সেই এফেক্টটাই আমি শুধু দেখাবো আমার। আর এখানে এটা ক্লোজিং স্টক আমার যেহেতু প্রফিট কমিয়ে রেখেছে, তাই প্রফিটটাকে বাড়িয়ে দিচ্ছি 20,000 টাকা, করে আমার টোটাল 60,000 হলো। ওকে। আচ্ছা, এবার আমি আসছি 2019-এ। 2019-এও আমার সেম জিনিস হয়েছে, দেখো সেক্ষেত্রেও আমার 2019-এ আমার এই যে তোমার কি বলে মেশিনারিটা, তো সেই ভুলটাই রয়েছে। এটা ওয়ার্কিং অ্যাডজাস্টমেন্ট দেয়নি, কিন্তু আমার মেশিনারির যে ভুলটা ওরা করেছিল, যেটা মেশিনারিটাকে 50,000 নেয়নি, সেই মেশিনারিটা তো 2019-এও একই জিনিস করে গেছে। 50,000 টাকা যেটা অ্যাকাউন্ট ফর হয়নি, সেই জিনিস, সেই ভুলটা তো ক্যারেট ফরওয়ার্ড হচ্ছে 2019-এও। এই যে দুটো যে ভুল করেছে, এই দুটো ভুল তো রেট্রোস্পেক্টিভ এফেক্টে পরের বছরও গেছে। দেখো, তাই না? ডেপ্রিসিয়েশন যদি না চার্জ করে, মানে একটা মেশিনারি ভ্যালু কমিয়ে দিয়েছে, তাহলে পরের বছরও সেই ভ্যালু কমের ওপরই ডেপ্রিসিয়েশন চার্জ করেছে। তাহলে এই জন্যই বললাম অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক আছে। তাহলে আমার কত ডেপ্রিসিয়েশন চার্জ হওয়া উচিত ছিল পরেরটায়, আমি সেটা আগে ভাবি। দেখো, আগে আমার 50,000 ছিল, তার থেকে আমি 10,000 টাকা বাদ দিলাম, ডেপ্রিসিয়েশন আগের বছর করেছিলাম যেটা, এটা 31st, এটা ডেটা হচ্ছে ওয়ার্কিং, সেটা অ্যাজ অন, লিখে দাও ডেট, অ্যাজ অন 31st 3 2019। আর আগেরটা ছিল অ্যাজ অন 31st 3 2018। তাহলে বুঝতে পারবে 18-এ আমার এই জিনিসগুলো হয়েছে। এবার 19-এ আমার কি হচ্ছে, তাহলে আমার এখন ভ্যালু কত দাঁড়ালো, 40,000। এবার 40,000-এর ওপর আমার ডেপ্রিসিয়েশন হবে ইন্টু কত পার্সেন্ট, 20%। তাহলে 40,000 ইন্টু 20% মানে 8,000 টাকা এবছর। তাহলে 8,000 টাকা আমাকে কমাতে হবে, আবার কমাতে হবে, কিন্তু ডেপ্রিসিয়েশন এবার কমাতে হবে 8,000 টাকা, হলো? আচ্ছা, আরেকটা জিনিস কি দেখো, এটা যেটা ক্লোজিং স্টক ছিল, যেটা 2018-এ, সেই ক্লোজিং স্টকটা পরের বছর কি হয়ে যায়, ওপেনিং স্টক হয়ে যায় না? তাহলে এবার আমি কি লিখবো, ওপেনিং স্টক, দ্যাট ইজ ক্লোজিং স্টক অন 31st 3 2018, কিন্তু 2019-এ এটা ওপেনিং স্টক হয়ে গেল। এই ওপেনিং স্টকটা কি করা ছিল, 20,000 টাকা কমানো ছিল। এবার আমার ব্যালেন্স, আমরা যখন পিএল করি, ধরো ট্রেডিং অ্যাকাউন্ট মনে পড়ে, লাস্ট ইয়ার যে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট যখন করেছিলাম, ওপেনিং স্টক এদিকে আসে। তাহলে ওপেনিং স্টক যদি কম দেওয়া থাকে, তাহলে আমার প্রফিটটা কি হবে, প্রফিট বেড়ে যায় না? এইদিকে দেখো, বোর্ডে দেখো,
এটা যদি আমার ধরো কম থাকে, এটা যদি লো হয়, তাহলে অটোমেটিক্যালি ব্যালেন্সিং ফিগারে কি হয়, এটা বেড়ে যায় না? তাহলে আমাকে কি করতে হবে, এটা আমাকে ওপেনিং স্টক কি করা আছে বলেছে, আন্ডার ভ্যালু করা আছে, কম আছে, আমার প্রফিট বেড়ে রয়েছে, ভালো করে বোঝো। এটা আমার কম আছে, কম করা আছে, আন্ডারস্টেটেড আছে, মানে ধরো আমার 20,000 হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে আমি 18,000 করে রেখেছি। তাহলে কি এখানে আমার তাহলে ব্যালেন্সিং অটোমেটিক্যালি, এটা ধরো টোটাল হওয়ার কথা 1,00,000 টাকা, টোটাল আমার 1,00,000 টাকা হওয়ার কথা, কিন্তু আমার এখানে তাহলে কত হয়েছে, তখন 80,000 হয়েছে। যদি আমি 20,000 লিখি তাহলে আমার 80,000 প্রফিট হবে, কিন্তু আমি যদি 18,000 লিখি তাহলে আমার প্রফিট কত হচ্ছে, 1,00,000 মাইনাস 18, তার মানে আমার 82,000 হয়ে যাচ্ছে তখন প্রফিট। আমি তো কমিয়ে রেখেছি, তাহলে আমার প্রফিট বেড়ে আছে না? তাহলে আমাকে এটা ভুল, আমাকে এটা ঠিক করতে হবে, বাড়াতে হবে। তাহলে এটা যদি বাড়াই তাহলে অটোমেটিক্যালি আমার প্রফিট কি হয়ে যাবে, প্রফিটটা কমে যাবে, কমাতে হবে, ভালো করে বোঝো। বুঝছো কি? এটা ট্রিকি আছে। আমার প্রফিট, এই ওপেনিং স্টকটা আমার কম আছে, তাই জন্য আমার প্রফিট বেড়ে আছে। সোজা কথা কি, এটা কম আছে তাই আমার প্রফিট বেড়ে আছে। তাহলে অ্যাকচুয়ালি আমায় করতে কি হবে, আমাকে ঠিক রিভার্সটা করতে হবে, প্রফিটটাকে কমিয়ে দিতে হবে। কত টাকা কমাতে হবে না, 20,000 টাকা, যেটা আমি বাড়িয়ে রেখেছি সেটা এখানে কি কমিয়ে দিচ্ছি। আগে অ্যাড করলাম, পরেরটা কেন লেস হলো বুঝতে পারলে? কারণ আগেরটা প্রফিট কমাচ্ছিল, এটা মানে মানে এটা হচ্ছে আমার প্রফিটটাকে দাঁড়িয়ে রেখেছে তাই কমাচ্ছি। ক্লোজিং স্টক আমার প্রফিট বাড়ায়, ওপেনিং স্টক প্রফিট, প্রফিটটা প্রফিটটা কমেছে, বুঝতে পারলে লজিকটা, বুঝতে পারলে? তাহলে দুটো, তাহলে এবার বুঝলে জিনিসটা কেন ট্রিকি বলেছিলাম অঙ্কটা? তাহলে এই দুটো আমার কি হলো, আমার প্রফিটটাকে কি করেছিল, বাড়িয়ে রেখেছিল, আমাকে নাও আই হ্যাভ টু অ্যাডজাস্ট, কমাতে হবে এক্স্যাক্টলি আমার কত। শোনো, আমি ডেপ্রিসিয়েশন ইয়ার এন্ডিং এ চার্জ করি 10,000 টাকা, আমি চার্জ করার পর আমার ডাব্লিউডিপি কত হলো, 40,000 এলো। এবছর যখন আমার এলো তখন আমার মেশিনারির অ্যামাউন্টটা কত ক্যারেট ফরওয়ার্ড হয়েছে, 40,000 এসছে। সেই 40,000 এর উপর আমি 20% ডেপ্রিসিয়েশন চার্জ করবো। বুঝতে পারলে? কারণ আগের ডাব্লিউডিপিটা থেকে আমার, মানে আমি তো আমার লাস্ট ইয়ারের ভ্যালুটা থেকে তার উপরে, কারণ এটা তো রিটেন ডাউন ভ্যালু বলেছে, মনে পড়ছে? আমরা স্ট্রেট লাইন মেথড নয় কিন্তু প্রতি বছর এক হচ্ছে তা নয়, যে ব্যালেন্সটা থাকছে তার উপর চার্জ হচ্ছে। দিস ইজ ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিটেন ডাউন ভ্যালু মেথড বলে। তাই জন্য আমাকে আবার নতুন করে ডেপ্রিসিয়েশন এবার আর পরের বছরের এফেক্ট থাকলে তাহলে কি হতো, আবার এই 40,000 মাইনাস 8,000 করে আবার 20% বাদ দিতে হতো তখন। তাহলে এই ডেপ্রিসিয়েশনটা চার্জ করা ছিল না বলে আমাকে চার্জ করতে হলো। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা একটা অ্যাডজাস্টমেন্ট এমন দেওয়া আছে যে অ্যাডজাস্টমেন্ট পরবর্তী ইয়ার্স গুলোতেও আমার কিন্তু এফেক্ট করছে। দ্যাট ইজ ওয়াই আই এম অ্যাডজাস্টিং দিস মানে এন্ট্রিজ ইন দ্য নেক্সট ইয়ার অলসো। কিন্তু এখানে তাহলে আমার প্রফিটটা কত ওভারস্টেটেড আছে, 28,000। তাহলে এই 28,000 আমাকে কি করতে হবে, 28,000 আমাকে বাদ দিয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে প্রফিট, কারণ এটা ওভারস্টেটেড আছে। ওকে, করে এবার আমি বাদ দিয়ে দিয়ে সব কটা কত ব্যালেন্স আসছে আগে করি। দেখো এখানে আমার এগুলোকে বাদ দিয়ে এটা 1,80,000 কি আসছে, একটা 4, 5, 6, 1,40,000, 10,000 অ্যাড হয়ে যাচ্ছে 2,60,000, আর এখানে হয়ে যাচ্ছে অ্যাড হচ্ছে 3,60,000, আবার এটা 350 মাইনাস 3,20,000, টোটাল এটা আমার হলো
এবার আমি এখন এটাকে অ্যাড করব না, যেহেতু দিস ইজ ওয়েটেড অ্যাভারেজ মেথড, তাহলে আমাকে ওয়েট গুলো বসাতে হবে। আমি ওয়েট গুলো অন্য এতে বসাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো তোমার ওয়েট বলে দিয়েছে, ইয়ার ওয়াইজ ওয়েট বলে দিয়েছে 15। এটা একটু খেয়াল রাখবে, ওয়েটটা উপর থেকে নামছে না নিচ থেকে উঠছে। যখন ওয়েট গুলো বসাবে, হতে পারে ও 2019টা ফার্স্টে দিল, সেটা একটু অঙ্কতে কি দিয়েছে ভালো করে দেখে নেবে। এখানে বলে দিয়েছে দেখো 2015-এ 1। তাহলে আমার ওয়েট গুলো এইভাবে দিয়েছে ওরা, দেখো নর্মালি এরম ভাবে দিল। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই কলামটা ইন্টু এই কলামটা। ওকে, দিস ওয়ান 1 লাখ, তাহলে এটা 1,80,000 হচ্ছে। 1,40,000 ইন্টু 2 হচ্ছে 228। আচ্ছা, 2,60,000 ইন্টু 3 হচ্ছে 7,80,000। 3,60,000 ইন্টু 4, বাবা অনেক অ্যামাউন্ট, 14,000, 14,40,000। 3,22,000 ইন্টু 5, 16,10। এবার এটা টোটাল করব আমি, সামেশন অফ দ্য ওয়েটেড প্রফিট কত হচ্ছে এটা। 1440, 780, 280, 180, 42,90,000 হলো। আচ্ছা, আমি ওয়ার্কিংসটা মুছে দিচ্ছি। তোমার লেখা হয়ে গেছে নিশ্চয়ই। এবার আমি আসছি ক্যালকুলেশন অফ, আচ্ছা আচ্ছা, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কত আগে সেটা আমি বার করি। হ্যাঁ, টোটাল হয়েছে। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কত হচ্ছে, যে টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই এই যে টোটাল ওয়েট কত, এটা টোটাল করতে হবে। 9, 10, 11, 12, 14, 15, 15 টোটাল ওয়েট হলো। তাহলে হচ্ছে ₹42,90,000 ডিভাইডেড বাই 15। এটা কিন্তু 4 দিয়ে ডিভাইড করে দিলে অঙ্কটা ভুলে যাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওয়েটেড অ্যাভারেজে ওয়েট দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিট হচ্ছে 2,86,000। নাও ভ্যালু অফ গুডউইল হচ্ছে, এটা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, না ইয়েস, বাকিটা খুব সোজা। হলো, এখানে কত আছে, 2,86,000 ইন্টু 3 সমান 8,58,000। ঠিক আছে। আচ্ছা, তোমার ডিকু গোয়েলের বইটা বার করো। আচ্ছা, তোমার তো কাছেই আছে, আমাকে বার করতে হবে। আচ্ছা, অঙ্কটা বুঝতে পারলে তো? ফান্ডামেন্টালস, ঠিক আছে। এখানে একটা অঙ্ক আমরা তুমি করো বসে আমার সামনে, এখানে ফার্স্ট 1 থেকে 7 হোমওয়ার্ক থাকবে। পেজ নাম্বার মিলবে না বোধহয় আমার সাথে তোমার। তুমি ভ্যালুয়েশন অফ গুডউইল বার করো চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টার।
তার প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনে চলে যাও, ওই 2.18-19 এরকম বা ওই তার আগু কিছু হবে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো সোজা অঙ্ক, পারবে এগুলো। আমি একটা অঙ্ক এখন করো আমার সামনে, তারপর আমি ধরছি দেখি তুমি পারছো। এটা সিম্পল এভারেজ তো বুঝতে পারছো কিভাবে হবে, 7 নম্বরের অঙ্কটাই করো, বাকি 6টা নিজে করে নেবে, কারণ 7টা একটু বড় বড় দেখাতে লাগছে। ও এই একই অঙ্ক, 7 নম্বর এক্ষুনি আমি যা করলাম একই অঙ্ক, তাহলে পারবে করতে। দেখো, ডেপ্রিসিয়েশন চার্জ অন মেশিনারি 20% অন ডিমিনিশিং ব্যালেন্স মেথড, এক্স্যাক্ট এক অঙ্ক, তাহলে পুরো এফেক্টটা পড়বে ওর। ঠিক আছে, 2017 থেকে পড়বে। এখানে ডিমিনিশিং, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, ডেপ্রিসিয়েশন চার্জ করবে যখন 2 বছরের প্রফিটের ওপর পড়ছে, তো অ্যামাউন্টটা খেয়াল করে করবে। আচ্ছা চেষ্টা করো, কারণ এক্স্যাক্টলি একই অঙ্ক আমি করেছি তো, সেই জন্য তুমি ইয়ে করো। তুমি বরং তাহলে 5-এর অঙ্কটা দেখো, 5টা করবে নাকি? এটা এটা একদম সিম্পল দেওয়া, কিচ্ছু নেই, সবই সিম্পল। ওকে, 7টাই, আচ্ছা 7টাই চেষ্টা করো, ঠিক আছে, করো। হ্যাঁ হ্যাঁ, প্রফিট টু বি গিভেন টু লাস্ট ইয়ার থেকে আরম্ভ করতে হবে। Wait, নিচের দিক থেকে যাবে, মানে 5443, মানে 4321 এরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের অঙ্কটা থেকে এই অঙ্কটা সোজা, দেওয়ালে একটু বেশি শক্ত টাইপই থাকে। থিওরি গুলো যেটুকু বলে দিলাম সেগুলো বইতে সব আছে, একটু দেখে নেবে কিন্তু, কারণ ছোট ছোট প্রশ্নগুলো এখান থেকেই আসবে। ওই ফার্স্ট ইয়ার কম্পালসরি 20 মার্কস যেটা থাকে, গুডউইন চ্যাপ্টার সোজা কিন্তু বেসিক্যালি। আচ্ছা, আমার সাউন্ড এখন ভালো আসছে আশা করি, বোধহয় কথা। হুম, রিপেয়ার্স টু মেশিনারি বলেছে, রংলি ডেবিটেড টু মেশিনারি, তার মানেটা কি? মেশিনারি কম করা আছে, রিপেয়ার্স হিসেবে চার্জ করে দিয়েছে, একই জিনিস তো, যা এক্ষুনি বললাম। মেশিনারি ভ্যালু 60,000 আমার কমানো আছে, তাহলে এই 60,000 আমাকে অ্যাড ব্যাক করতে হবে, কিন্তু তার সাথে আবার আমাকে ডেপ্রিসিয়েশন চার্জও আছে।
রংলি ডেবিটেড টু মেশিনারি অ্যাকাউন্ট। হ্যাঁ, মেশিনারি অ্যাকাউন্ট তার মানে কি? সেটাই তো বলছি, মেশিনারি অ্যাকাউন্ট বাড়িয়ে রেখেছে আমাকে, রিপেয়ার্সে যাওয়ার কথা ছিল। তাহলে প্রফিট আমার ওভারস্টেটেড আছে 60,000, তাই না? সেখানে মেশিনারিও আমাকে বাড়িয়ে দিয়েছে, মেশিনারি তো 80,000 হওয়ার কথা না, আমার কম হওয়ার কথা আরো। রংলি ডেবিট করেছে তো। তাহলে মেশিনারি ডেপ্রিসিয়েশন ও এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করা আছে। আগেরটা আমার কম চার্জ করা ছিল, এখানে এক্সেস করা আছে। লজিক অনুযায়ী কেস পাল্টে যাবে। এটা কবে করেছে? এই যে এই ঘটনাগুলো কবে হয়েছে? 17-তে। হুম। কমার্সের আছে আগে, সেটা দেখো। এখানে ডেটটা কিন্তু 1 এপ্রিল নেই। মানে তুমি করো, আমি ওখানে আসছি। হ্যাঁ, বলো। 40,000, হ্যাঁ। আফটার এফেক্ট কি করে ক্যালকুলেট করবে? সহজ। আচ্ছা, ঠিক আছে, তা আমি করি। ফার্স্টের আমাদের ওয়ার্কিংস দিয়ে আগে শুরু করি, কারণ এটা প্রথম থেকেই গন্ডগোল আছে। তাহলে প্রফিট ফর
2000 কত 15, এখানে কত ছিল ফার্স্টে আমার প্রফিট ছিল কত রুপিস, মানে এটা ক্যালকুলেশন অফ প্রফিট ফর 2015। হ্যাঁ, এখানে অ্যাকচুয়াল প্রফিট দেওয়া ছিল, অ্যাকচুয়াল না প্রফিট দেওয়া ছিল অন 2015 দেওয়া ছিল হচ্ছে রুপিস 80,000। আচ্ছা, এখানে বলেছে 31 মার্চ 2015 ওই বছরই ওভার ভ্যালুড অফ ক্লোজিং স্টক ওয়াজ 40,000। 40,000 আমার ক্লোজিং স্টক ভ্যালু বেশি করা আছে, তার মানে কি ওভার ভ্যালু করা আছে মানে ভাববে আগে প্রফিটটা বেড়ে আছে না কমে আছে। তাহলে বেড়ে থাকলে আমায় কি করতে হবে, কমাতে হবে। তাহলে মাইনাস ক্লোজিং স্টক, ব্র্যাকেটে লিখে রাখো ওভার ভ্যালু, সোজা যে প্রফিটটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে সেটা আমায় দেখে নিতে হবে। 40,000 হয়ে গেল, কমিয়ে দিচ্ছি। তাহলে এই ইয়ারে আমার প্রফিট কত বেরোলো, 40,000 বেরোলো। 2015 আমার অ্যাকচুয়াল নর্মাল প্রফিট হওয়া উচিত 40,000। ওকে, নাম্বার 2, 15 এর প্রফিট পেয়ে গেলাম, এবার আবার নর্মাল প্রফিট, প্রত্যেকটাই নর্মাল প্রফিট। ফর 2016, পরের বছর আসছি আমি, এখানে প্রফিট কত দিয়েছে, গিভেন কত বলো, 1,05,000। এবার এটা কি হয়ে আছে, ওপেনিং স্টক, এই ক্লোজিং স্টকটা ওপেনিং স্টক হয়ে গেছে। ওপেনিং স্টক কি আছে, ওভার ভ্যালুড আছে। ওভার ভ্যালুড থাকা মানে কি প্রফিট কি হয়ে আছে, কমে আছে না বেড়ে আছে। ওপেনিং কমে আছে, তাহলে কমলে আমায় কি করতে হবে, বাড়াতে হবে। অ্যাড ওপেনিং স্টক, কি ওভার ভ্যালুড কত, 40,000 হলো। আর কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, আছে একটা অ্যাবনর্মাল লস আছে। অ্যাবনর্মাল লস আমার অ্যাড ব্যাক হবে, অ্যাব লস 41,500। কত হচ্ছে যোগ করে পাঠাবো দিকে, 1,86,500 হলো। আবার 3 নম্বর, নর্মাল প্রফিট ফর 2017, 2017 কি আছে, এটা ক্লোজিং স্টকের যে এফেক্ট ছিল শেষ হয়ে গেল, আর কিছু নেই, একটা এফেক্ট শেষ। এবার আমার এলো 2017 প্রফিট কত দেওয়া আছে, গিভেন প্রফিট কত, এটা তো কি লস আছে, তাহলে লস লিখে দাও, কত আছে 20,000 ব্র্যাকেটে করি। আর কি দেওয়া আছে, অ্যাবনর্মাল গেইন আছে একটা, অ্যাবনর্মাল গেইন কি হয়, লেস হয় অ্যাব গেইন, কত আছে, সেটা কত আছে 40,000। গেইন বাদ হয় আমার জানি আমি, তাহলে আমার টোটাল 60,000 আমার টোটাল লস হলো। নেক্সট আমার কি আসছে, আবার নন প্রফিট, 31 মার্চ 2017 এর মধ্যে, ওটা কখন হচ্ছে, ওটা তো আসছে 1 জুলাইতে, তার পরের বছর পড়ছে। এটা 2017 মানে কত, এই ডেট গুলো 2006, তার মানে কত 31 মার্চ 2017, তাই না। তারপরের ইয়ার অ্যাকাউন্টিং ইয়ারে তো ওটা করবে। তাহলে আবার ফর 2018, 18 আমার ওটা পড়বে তো, কারণ 31 মার্চ আমার ওটা তো জুলাই মাসের ঘটনা, জুলাইটা তো মার্চের পরে আসে। প্রফিট গিভেন কত,
কত আছে প্রফিট বলো বলো, আমার ওখানে হারিয়ে যাচ্ছে। 1,80,000। এবার কি আছে, তুমি তো ক্যালকুলেশন বোধহয় করলে একটা, আমার কি আছে এখানে 60,000 টাকা রিপেয়ার চার্জ করেছে, তার মানে রিপেয়ার চার্জ করার মানে কি এক্সপেন্স দেখিয়েছে, বেশি চার্জ করে দিয়েছে, তাহলে প্রফিট কমে আছে না বেড়ে আছে? বেড়ে আছে প্রফিট, তাহলে প্রফিট কি আমায় কি করতে হবে, কমাতে হবে। রিপেয়ার কত, 60,000 টাকা, কমিয়ে দিলাম। আর কি করতে হবে আমাকে, ডেপ্রিসিয়েশনটা চার্জ করা নেই, সেটা চার্জ করতে হবে। তার মানে প্রফিট, রিপেয়ার্সটা আমার কি কোথা, আদপে কি এটা মেশিনারিতে চলে গেছে, তাহলে আদপে তো এটা রিপেয়ার্স হওয়ার কথা, তাহলে আমি প্রফিট থেকে এটা তো বাদ দেওয়ার কথা, তাই জন্য আমি আসলে বাদ দিলাম। প্রফিট বেড়ে আছে তাই কমাচ্ছি। এবার আমার ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করা হয়ে গেছে, কারণ আমি যেহেতু ওটা মেশিনারিতে চার্জ করে দিয়েছিলাম, তাহলে মেশিনারির আমি বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম তখন। দেখো, পিএল অ্যাকাউন্ট কি করি আমরা, এখানে টু রিপেয়ার্স করার কথা, 60,000 রিপেয়ার্স হওয়ার কথা, কিন্তু আমি সেই রিপেয়ার্সটা দিইনি, তাহলে এবার দেব। আর কি, আমি টু ডেপ্রিসিয়েশন যেটা চার্জ করেছিলাম, সেটা এখন কত বেরোলো তোমার, এখনই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে কত বেরোলো? 9,000। এই 9,000 ডেপ্রিসিয়েশন আমি এক্সেস চার্জ করে রেখেছিলাম, এটা আমার হওয়ার মানে এই এই অ্যামাউন্ট আমার ডেপ্রিসিয়েশন হওয়ার কথা নয়, কারণ আমার মেশিনারির ভ্যালুটাই কম। কত কম, 60,000 টাকা কম ছিল, তাই জন্য এই ডেপ্রিসিয়েশন আমার 9,000 টাকা হওয়ার কথা নয়, তাহলে এটাকে আমি অ্যাড ব্যাক করছি, তার মানে এটা এদিকে চলে যাচ্ছে বাই ডেপ্রিসিয়েশন 9,000 টাকা। বুঝলে? 90,000 করে দিয়েছি, বুঝলে? ডেপ্রিসিয়েশন আমি কি মেশিনারিটাকে 60,000 টাকা ভ্যালু আমি এক্সট্রা করেছিলাম, তাহলে তার উপর আমার 9,000 টাকা ডেপ্রিসিয়েশন আমি এক্সট্রা আগে চার্জ করেছি, এটা করা আছে, কিন্তু এটা আমার ক্যান্সেল করতে হবে, তাই আমি কি করছি, বাই ডেপ্রিসিয়েশন করছি, ক্যান্সেল করছি, 9,000 অ্যাড ব্যাক করছি। বুঝলে? আর এখানে 60,000 টাকা আমার চার্জ করা নেই, যেটা রিপেয়ার হওয়ার কথা ছিল এক্সপেন্স হিসেবে, তাই করছি। তাহলে এই ডেপ্রিসিয়েশন যেটা আমি এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, সেটা ক্যান্সেল করছি। তাহলে এখানে কি অ্যাড হবে, অ্যাড এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ, এক্সপেন্সটা বেশি চার্জ করেছিলাম তাই ফেরত দিচ্ছি। বুঝলে? বোঝনি মনে হচ্ছে। এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম তো, যেহেতু আমি এটা ভ্যালু মেশিনারি ভ্যালুটা বাড়িয়ে রেখেছিলাম, কত এক্সেস চার্জ করেছিলাম, 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকাটা আমার কি হচ্ছে, ফেরত দিয়ে দিচ্ছি আমি প্রফিটের, মানে আমার আবার অ্যাড ব্যাক করে নিচ্ছি, ভুল করে চার্জ করেছিলাম। চার্জ করেছিলাম, এখন সেটাকে ঠিক করছি। আমি এক্সট্রা ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, যেহেতু আমি মেশিনারি ভ্যালুটা বাড়িয়ে রেখেছিলাম, মেশিনারিটা, সেটা ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করছি। তাহলে এবার এতগুলো, হ্যাঁ, এবারে এই সমস্ত জিনিসগুলোকে করে কত হচ্ছে দেখো, 1,80,000 প্লাস 9 - 60, তাহলে করে হচ্ছে 1,29,000 হলো। এবার 5 নম্বর, আবার নর্মাল প্রফিট। ভেঙে ভেঙে করলে জটিল, ভাবলে জটিল, না ভাবলে না। তো ফার্স্ট হোক, মাঝখানে হোক, আলটিমেট আমার অ্যাভারেজ প্রফিট বার করতে হবে, আর লক্ষ্য আমার একটাই, অ্যাভারেজ প্রফিট বার করা। সেটা তাই নয় কি? গিভেন কত আছে, প্রফিট গিভেন কত, 2,00,000 টাকা। এবার আমার ডেপ্রিসিয়েশনের ব্যাপারগুলো চেঞ্জ হবে আবার, তাই তো? এক্সেস করা ছিল যেটা, সেটাকে আমাকে অ্যাড ব্যাক করতে হবে, কত এক্সেস করে রেখেছি, এবার সেটা দেখি। এটা যদি আসলে ডিমিনিশিং ব্যালেন্স মেথড বলে বারবার আমায় ক্যালকুলেশন করতে হচ্ছে। দেখো, আগে আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছিল 60,000 টাকার ওপর, এখন আমার সেই 60,000 থেকে আমার কত ভ্যালু আছে, বাদ গেছে 9,000, ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেছে।
তাহলে এটা রিটেন ডাউন ভ্যালু আমার কত এখন দাঁড়িয়েছে? 60,000 মাইনাস, আসলে তুমি ইলেভেনটার ভীষণ ফাঁকি মেরেছো না। ইলেভেন এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এগুলো একদম ছবির মতো মাথায় যদি বসে যেত না, তাহলে এই জিনিসগুলো শক্ত লাগতো না। তোমার পিএলটা করা, যখন ছুটিটা পেলে করা হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন যে পোর্শন গুলো আমরা ভালো করে তোমার মনে হয়েছে লাস্টে ফাইনাল অ্যাকাউন্টস হয়নি, তুমি নিজে তো সেটা নিজে একটু রিভাইজ করতে পারতে। তোমার এগুলো তো লাগবে, কারণ আগের স্টেপটা নড়বড়ে হলে পরের স্টেপটা তো অটোমেটিক্যালি তখন বেশি খাটতে হবে না। তুমি সেটা না করে আহ, মোটামুটি একটু হাওয়া খেলে শুদ্ধ শেয়ার করা যাবে। আচ্ছা, এখানে ডেপ্রিসিয়েশনটা কমেছে তো, রিটেন ডাউন ভ্যালুতে আমার কত এসছে, এবার তার উপর 20%, আর 1 বছরের জন্যই হবে ব্যাপারটা। আগের বছরে 60,000 ছিল, তার উপরে 9,000 আমি ডেপ্রিসিয়েশন যেটা ছিল ওই ওই জিনিসটার উপর ডেপ্রিসিয়েশন আমার কত হচ্ছে? 51,000 আমার রিটেন ডাউন ভ্যালু হলো, তার উপর 20% 1 বছরের জন্য, তাহলে আমার 10,200 টাকা এক্সেস ডেপ্রিসিয়েশন পরের বছর চার্জ করেছি। তাহলে এগুলো অ্যাড ব্যাক হচ্ছে, আমার যেটা এক্সেস চার্জ করছি সেটা আমি এক্সেস আবার অ্যাড ব্যাক করে দিচ্ছি, প্রফিটের সাথে যোগ করে দিচ্ছি। কারণ এটা আমি কমিয়ে রেখেছিলাম, আমার 9,000 টাকা প্রফিট আমার কমে ছিল, তাই বাড়িয়ে দিচ্ছি। ডেপ্রিসিয়েশন চার্জ মানে করা মানে কি প্রফিট কমে যাচ্ছে, এটা তো বুঝতে পারছো। এক্ষেত্রে আমার কত প্রফিট কমেছিল? 10,200। কারণ 60,000 আমার ভ্যালু ছিল মেশিনারি, তার থেকে 9,000 টাকা ডেপ্রিসিয়েশন আগের বছর বাদ গেল। এক্স্যাক্টলি আগের অঙ্কটা তো এই জিনিস করেছিলাম, তার উপর 20%। আর এখানে তোমার যেহেতু 7 মাস না কোন মাসে একটা জুলাই মাসে হয়েছে, তাই এটা পুরো 1 বছরের ডেপ্রিসিয়েশন ছিল না, কিন্তু এটা 1 বছরের ডেপ্রিসিয়েশন হবে 2019-এ। হলো? তাহলে আমি সবকটা প্রফিট পেয়ে গেলাম। এবার প্রফিট গুলো করো, বসাও, বসিয়ে তার সাথে ওয়েট করো, তারপরে প্রোডাক্ট করো, তারপরে পেয়ে যাবে ওয়েটেড অ্যাভারেজ। আর তো অঙ্কটা কিছু নেই। এই এই ডেপ্রিসিয়েশনটা, এই যে ডেপ্রিসিয়েশনটা ছিল 60,000 থেকে, আমি এটা ক্যালকুলেট, তুমিই তো বললে 9,000 হয়েছে। 60,000 20% ফর 9 মান্থস 9,000, তাহলে এটাই বাদ দিয়েছি, এই যে এটা বাদ গেছে। ডাব্লিউডিবি বার করতে গেলে তো আগের বছরের ডেপ্রিসিয়েশনটা বার করতে হয়, বাদ দিতে হয়। একটু ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা একটু দেখে নেবে, না পারলে আমার একটা ভিডিও আছে, তাতে দেখে নেবে, চট করে জাস্ট রিক্যাপ করে নেবে কিভাবে ডেপ্রিসিয়েশন রিটেন ডাউন ভ্যালু আছে কিনা, আমার মনেও নেই, নয়তো নিজের বই থেকে দেখে নেবে। ঠিক আছে? আর নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে তোমার, গত বছরের বইয়ের যে ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং পিএল আমি যা করেছিলাম ভালো করে করে রাখবে তো, নইলে পরে পরে তোমার যখন পার্টনারশিপ ধরবো তখনও অ্যাডজাস্টমেন্টে গন্ডগোল হবে, বুঝতে পারবে না কোনটা কোথায় চার্জ হবে। একটু দেখে রাখবে ব্যালেন্স শিটটা, নাইবা দেখলে কিন্তু ট্রেডিং পিএল এ কি যায়, একটা ছক দিয়েছিলাম সেটা একবার দেখবে, কি করিয়েছিলাম একটু দেখে রেখো। কারণ এর পরের চ্যাপ্টারই আমার পার্টনারশিপ হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট চার্জ এগেন্স প্রফিট কি, যেটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে মাথায়। অ্যাডজাস্টমেন্ট আবার কি প্রফিট, এই তো সব প্রফিট গুলো বেরোলো, এবার এর সাথে আমাকে ওয়েট গুলো মাল্টিপ্লাই করতে হবে, ওয়েট গুলো বসিয়ে দাও। এই তো আমি করে দিলাম তো, আর অ্যাডজাস্টমেন্ট গুলো তো এভাবে হলো, আর ওইটা আর ওভাবে আর অ্যাডজাস্টমেন্ট বলে লেখার তো প্রয়োজন নেই। তখন কি হবে? তখন ইয়ার হবে, প্রফিট হবে, কারণ অ্যাডজাস্টমেন্ট তো এক লাইনে তুমি ওভাবে করতে পারতে না। প্রফিট, আর এখানে ওয়েট, এখানে হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে? না, এখানে কিন্তু কথাটা কি বলেছে, প্রফিট টু বি ওয়েটেড 1 2 3 4 5, দ্য গ্রেটেস্ট ওয়েটেজ টু বি গিভেন টু দ্য লাস্ট ইয়ার। তার মানে 5 যেটা সেটা লাস্ট ইয়ারে হবে, মানে 1 2 3 4 5ই হচ্ছে কিন্তু ওয়েট।
কত? 17 লাখ? আমি তো জানি না, দেখতে হবে তাহলে। এটা ইন্টু 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে হচ্ছে ওটাতে তোমার। হ্যাঁ যাই হোক, কিন্তু মাল্টিপ্লিকেশনে প্রোডাক্টটা তো তাই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এটা ইন্টু 2, 1 লাখ। ধরো 40,000 হলো, তারপরে 1,86,500 ইন্টু 2 হলে হচ্ছে তোমার কত? 3,73,000। 3,73,000 হচ্ছে পরেরটা। তারপরে 60,000 ইন্টু 3 মানে 1,80,000 মাইনাস হচ্ছে। তারপর হচ্ছে 1,29,000 ইন্টু 4 মানে 5,16,000 প্লাস হচ্ছে। আর 2,10,200 ইন্টু 5 মানে 10,51,000 প্লাস হচ্ছে। 2,10,200 ইন্টু 5। দেখো কি লিখেছি, লেখা আছে দেখো। তুমি নিজে ক্যালকুলেশন গুলো করতে তোমাকে বলেছি না আমি? তাহলে 10,51,000, তাহলে টোটাল ওয়েটেড প্রফিট হচ্ছে 18 লাখ, প্রোডাক্ট বেরোবে 18 লাখ। এটার ওয়েট এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওয়েট গুলো নিজে মাল্টিপ্লাই করো, মেমোরি রিকল করে দেখো, প্লাস মাইনাস করে আসছে হচ্ছে 18 লাখ। আর প্রোডাক্ট বেরোবে হচ্ছে 15। 10,51,500 কোত্থেকে আসছে? 2,10,200 ইন্টু 5 করলে কত হয়? ডিভাইডেড বাই 15 করলে 1,20,000 হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। কত ইয়ার্স অফ পারচেজ আছে? 3 ইয়ার্স। মিলেছে? ঠিক আছে, তাহলে 1 থেকে 6, 7 তো করিয়ে ফেলা হলো, হোমওয়ার্ক থাকবে। আর ট্রেডিং অ্যাকাউন্টে তুমি একবার ডেপ্রিসিয়েশনটা দেখে নাও কিন্তু, কারণ ডেপ্রিসিয়েশন যে অ্যাডজাস্টমেন্ট বারে বারে থাকবে, সুতরাং কনসেপ্টটা না ক্লিয়ার হলে বুঝতে পারবে না কিভাবে ডেপ্রিসিয়েশন প্লেন। তোমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনও দেখতে হবে না, তুমি এমনি যেটা প্লেন চার্জ করা হয়, অঙ্ক করেছিলাম আমরা, কিভাবে করেছি সেটা একটু দেখে নিও। ঠিক আছে?
আর সেটা একটা দেখলে পরেরটাই বুঝতে পারবে, কারণ স্ট্রেট লাইনে একই অ্যামাউন্ট চার্জ করা হতো, আর ডিমিনিশিং এ কি করা হতো আমার মনে হয় রিটেন ডাউন দিয়ে আমার একটা ভিডিও আছে বোধহয় ডেপ্রিসিয়েশনে, তুমি ওটা দেখে নিও। তোমার যেরকম ক্লাস আমি পড়িয়েছিলাম এক্স্যাক্টলি ওইভাবেই করেছি। তুমি ওটা করলে তাহলে তুমি রিটেন ডাউন ভ্যালু জিনিসটা কি, তাহলে এখানে এই যে কেন এটা বাদ হচ্ছে এখান থেকে সেই মাথায় যেটা আসবে তখন বসে যাবে। আর আমি তোমাকে একটা ছক দিয়েছিলাম ট্রেডিং আর পিএল এ কি কি যায় কি কি যায় না, ডাইরেক্ট এক্সপেন্স গুলো আসে ট্রেডিং অ্যাকাউন্টে, পিএল এ আসে তোমার তোমার নন ডাইরেক্ট মানে যেগুলো ইনডাইরেক্ট এক্সপেন্স সেগুলো আসছে। এগুলো আমি দিয়েছিলাম, একটা মনে আছে লিখিয়ে দিয়েছিলাম, ওটা একটু দেখে নিও, নিজের খাতাগুলো আছে সেগুলো সব একটু